হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। জিকে অ্যাকশন সিরিজের আরো একটি গুরুত্বপূর্ণ সেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা 6 নম্বর প্র্যাকটিস সেট করব। বিগত সেটগুলো যদি না দেখে থেকো অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো এবং প্রত্যেকটি সেটে 40টি করে বাছাই করা টপ এমসিকিউ সাথে এক্সট্রা নোটস আমরা প্র্যাকটিস করছি। আপকামিং ডাব্লিউপি পঞ্চায়েত পরীক্ষা সামনেই আসতে চলেছে, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য। এবং আজকের সেটে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে খুবই খুবই ইউনিক, স্ট্যান্ডার্ড এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজেরাই করার চেষ্টা করো এবং আমাদের সিআরপি একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর রয়েছে আজকের এই ক্লাসে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 1952 খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণীটি ভারতে বিলুপ্তপ্রায় ঘোষিত হয়েছিল? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, চিতা। চিতা 1952 সালে ভারত থেকে বিলুপ্ত ঘোষিত হয়েছিল। দেখো, তারপরে সম্প্রতি 2022 সালে তোমরা সকলেই কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলে যে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে আফ্রিকান চিতা এনে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়। যদিও ম্যাক্সিমাম চিতা বর্তমানে মারা গিয়েছে, কেননা অ্যাকচুয়ালি আফ্রিকান বা নামিবিয়ান যে চিতা সেটা ভারতের যে ক্লাইমেট সেই ক্লাইমেটের সাথে ম্যাচ করতে পারছে না। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের রাজধানী সব থেকে পূর্বে অবস্থিত রয়েছে? ভারতের কোন রাজ্যের রাজধানী সব থেকে পূর্বে অবস্থিত রয়েছে? 4টি রাজ্যের নাম রয়েছে, দেখুন, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর এবং আসাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাগাল্যান্ড। পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ আমরা সকলেই জানি, কিন্তু সকলেই যদি তোমরা এই উত্তরটা করো তাহলে ভুল হবে। কিন্তু প্রশ্নটা কি বলেছে, কোন রাজ্যের রাজধানী? যদি রাজধানী বলা হয় তখন উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড। দেখো, ভারতের পূর্বতম রাজ্য হলো অরুণাচল প্রদেশ, কিন্তু রাজধানী শহরগুলির ভৌগোলিক অবস্থান অনুযায়ী নাগাল্যান্ডের কোহিমা সব থেকে পূর্বে অবস্থিত রয়েছে। ভারতের পশ্চিমতম রাজধানী হলো গুজরাটের গান্ধীনগর, ভারতের উত্তরতম রাজধানী হলো জম্মু কাশ্মীরের শ্রীনগর এবং দক্ষিণতম রাজধানী হলো কেরালার তিরুবনন্তপুরম। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 7ম তফসিল অনুযায়ী জমি ও বাড়ির ওপর কর কোন লিস্টে রয়েছে? ভারতীয় সংবিধানের 7ম তফসিল অনুযায়ী জমি এবং বাড়ির ওপরে যে কর সেটা কোন লিস্টে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টেট লিস্টে রয়েছে বা রাজ্য তালিকাতে রয়েছে। দেখো ডিটেলসে, সংবিধানের 7ম তফসিলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের 3টি তালিকার কথা বলা হয়েছে। কি কি তালিকা? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। দেখো, ইউনিয়ন লিস্টে বা কেন্দ্রীয় তালিকায় প্রতিরক্ষা, রেলওয়ে, ডাক ব্যবস্থা, বৈদেশিক নীতি প্রভৃতি রয়েছে। বর্তমানে এখানে 100টি বিষয় এই ইউনিয়ন লিস্টে রয়েছে। আচ্ছা, স্টেট লিস্টে দেখো বা রাজ্য তালিকায় পুলিশ, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় শাসন বলতে পঞ্চায়েত ব্যবস্থা ইত্যাদি রয়েছে। বর্তমানে 61টি বিষয় এই স্টেট লিস্টে রয়েছে। আর কনকারেন্ট লিস্ট অর্থাৎ যৌথ তালিকাতে কি রয়েছে? শিক্ষা, বন, বিবাহ প্রভৃতি রয়েছে কনকারেন্ট লিস্টে। বর্তমানে 52টি বিষয় এই যৌথ তালিকাতে রয়েছে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, দেখো, আলেপ্পো কোথাকার বিদ্রোহী প্রদেশ? আলেপ্পো নিচের কোন দেশের একটি বিদ্রোহী প্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সিরিয়া। সিরিয়ার রাজধানী কি? পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে দামাস্ক। ঠিক আছে, দামাস্কাস। এবং এটা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রাচীনতম শহর। পরীক্ষায় এটাই প্রশ্ন আসে যে পৃথিবীর প্রাচীনতম শহর কোনটা, সেটা হয়ে যাবে দামাস্কাস, সিরিয়ার রাজধানী।
নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 5 লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট, প্রচুর প্রশ্নোত্তর সহ ওই টপিকের উপর থেকে, সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। এছাড়া পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ, এখানেও তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্ট্র্যাটেজির মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, এ ব্রিফ হিস্ট্রি অফ 7 কিলিংস বইটির লেখক হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্লন জেমস। এ ব্রিফ হিস্ট্রি অফ 7 কিলিংস এই বইটির লেখক। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সব থেকে বেশি প্রভাব ফেলে নিচের কোনটি? 4টি অপশন রয়েছে, হিমবাহ, বায়ু, নদী নাকি সমুদ্র তরঙ্গ। সরি, তো বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সব থেকে প্রভাব ফেলে অপশন সি, নদী। ওকে, অর্থাৎ নদীর দ্বারা বিভিন্ন ভূমিরূপের যে ক্ষয় সাধন সেটা বেশি হয়ে থাকে এবং বিভিন্ন ভূমিরূপ সৃষ্টিও হয়ে থাকে নদীর ক্ষয় কার্যের ফলে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, অমৃতাক্ষর ছন্দের সৃষ্টিকর্তা নিচের কোন লেখক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাইকেল মধুসূদন দত্ত। এবং এই অমৃতাক্ষর ছন্দের লেখা একটা বিখ্যাত বই কি? তার তিলোত্তমা সম্ভব কাব্য। ওকে, তিলোত্তমা সম্ভব কাব্য। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 324 থেকে 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? কোন বিষয়ের সাথে? 4টি অপশন, ট্রাইব্যুনাল, নির্বাচন, বর্ণপ্রথা নাকি পঞ্চায়েত ব্যবস্থা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নির্বাচন, অর্থাৎ ইলেকশন কমিশনের সাথে সম্পর্কিত রয়েছে। ওকে, দেখো ডিটেলসে 326 নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বা ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজের কথা উল্লেখ রয়েছে। 280 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করতে পারে এবং 315 নম্বর ধারায় কেন্দ্র এবং রাজ্যের জন্য পাবলিক সার্ভিস কমিশনের উল্লেখ করার মানে গঠন করার উল্লেখ রয়েছে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ধারা দেখে নিলাম। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ব্যাক হ্যান্ড এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন স্পেলিংটা একটু হয়ে গেছে, অ্যাকচুয়ালি উত্তর হবে ব্যাডমিন্টন। ঠিক আছে, ব্যাডমিন্টন। দেখো ডিটেলসে, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অন্যান্য শব্দ হচ্ছে স্ম্যাশ, ড্রপ, ডিউস, শাটলকক। ক্রিকেটের সাথে যুক্ত শব্দ সমূহগুলো দেখো, গুগলি, এলবিডব্লিউ, সিলি পয়েন্ট, ইয়র্কার। ফুটবলের সাথে সম্পর্কিত দেখো, পেনাল্টি, অফসাইড, হ্যাট্রিক, ড্রিবল। আর লন টেনিসের সাথে যুক্ত শব্দ দেখো, গ্র্যান্ড স্ল্যাম, এস, লাভ এবং ভলি। স্পোর্টসের সাথে সম্পর্কিত শব্দ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, উরুগুয়ের রাউন্ডে আলোচনার ফলে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? উরুগুয়ের রাউন্ডে আলোচনার সময় বা আলোচনার ফলে নিজের কোন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। দেখো ডিটেলসে, উরুগুয়ে রাউন্ডের আলোচনার ফলস্বরূপ 1995 সালের 1 জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, ডাব্লিউটিওর আগে এই সংস্থাটি GATT গ্যাট নামে, অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি অন ট্যারিফস অ্যান্ড ট্রেড নামে পরিচিত ছিল। ঠিক আছে,
তো পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে গ্যাট থেকে পরিবর্তিত হয়ে ডাব্লিউটিও কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে 1995 সালে। আচ্ছা, ডাব্লিউটিও সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। এবং দেখো আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেটিও একটি সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এই আইএমএফ প্রতিষ্ঠিত হয়। এবং আইএমএফ এর সাথে আর কি প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড ব্যাংকও প্রতিষ্ঠিত হয় এই ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে। এবং এই দুটোরই সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। যে কারণে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকে কি বলা হয় থাকে? ব্রেটন উডস টুইন্স। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজোম নামক এক উৎসেচক থাকে যা ধ্বংস করে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ঘাম, লালা, অশ্রুতে কি পদার্থ থাকে যার জন্য ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়? তখন সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম থাকে। দেখো ডিটেলসে কিছু তথ্য দেখব। মানুষের লালা রসে টায়ালিন নামক উৎসেচক থাকে যা কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। পাকস্থলীর রসে কি থাকে? পেপসিন উৎসেচক, তা যেটা হচ্ছে প্রোটিন পরিপাকে সাহায্য করে। আর লাইপেজ উৎসেচক ফ্যাট বা লিপিড জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। তো বিভিন্ন ধরনের খাদ্যকে পরিপাক করতে বিভিন্ন ধরনের উৎসেচক কাজ করে থাকে। ঠিক আছে, সেগুলো এক এক করে দেখে নিলাম। লালা রসে টায়ালিন, পাকস্থলীতে হচ্ছে পেপসিন এবং লাইপেজ ফ্যাট এবং লিপিড জাতীয় খাদ্য পরিপাক করে। 12 নম্বর প্রশ্ন। পিত্ত বা বাইল উৎপন্ন হয় কোথা থেকে? পিত্ত রস বা বাইল জুস। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, লিভারে। অপশন অনেক সময় পিত্ত থলি দেওয়া থাকে, ঠিক আছে, অনেকেই পিত্ত থেকে পিত্তথলি উত্তর করে দেয়, কিন্তু ভুল। লিভারে উৎপন্ন হয়, পিত্তথলিতে গিয়ে জমা হয়। 13 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত অঙ্গগুলির কোনটির বাহ্যিক আবরণ পেরিকার্ডিয়াম? 4টি অপশন রয়েছে। পেরিকার্ডিয়াম নিচের কোনটির আবরণীর নাম? সঠিক উত্তর হবে অপশন বি, হৃৎপিণ্ড। দেখো, ফুসফুসের বাহ্যিক আবরণীকে প্লুরা বলা হয়ে থাকে। মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস বলা হয়ে থাকে। বৃক্ক বা কিডনির আবরণীকে কি বলা থাকে? রেনাল ক্যাপসুল। আর যকৃতের আবরণীকে বলা থাকে গ্লিন্স ক্যাপসুল, সরি গ্লিসেন্স ক্যাপসুল। তো বিভিন্ন প্রত্যঙ্গের যে আবরণীর নাম সেগুলো আমরা দেখে নিলাম। 14 নম্বর প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস নিচের কোনটি? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, ইন্ডিকা। মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস সেটা হচ্ছে ইন্ডিকা। এবং ইন্ডিকা কে লিখেছেন? দেখো, গ্রিক দূত মেগাস্তেনিস ইন্ডিকার রচনা করেছিলেন। এবং এই মেগাস্তেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় সেলুকাসের দূত হিসাবে এসেছিলেন। আচ্ছা, অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত। বিষ্ণুগুপ্ত হচ্ছে আসল নাম। এটি রাষ্ট্রনীতি এবং অর্থনীতির উপর লেখা প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। তারপর দেখো মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন বিশাখ দত্ত। এবং বাণভট্ট রচনা করেন হর্ষচরিত। এবং কলভান রচনা করেন রাজতরঙ্গিনী, যেখান থেকে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি। তো প্রাচীন ভারতের কিছু আমরা ঐতিহাসিক গ্রন্থ সম্পর্কে দেখে নিলাম এবং তাদের রচয়িতার ব্যাপারে দেখে নিলাম। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি নিচের 4টির মধ্যে কোনটি করতে পারে? 4টি অপশন। অপশন এ, পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারে। অপশন বি, স্বাক্ষরদানে অসম্মতি জানাতে পারে। অপশন সি, বিলটি সংশোধন করতে পারেন। অপশন ডি, লোকসভার অধ্যক্ষের সাথে পরামর্শ করতে পারেন। তো কোনটা করতে পারে রাষ্ট্রপতি সংসদ দ্বারা কোনো অনুমোদিত বিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। একটু ডিটেলসে দেখবো। দেখো, সংবিধানের 111 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সাধারণ বিলকে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন, যাকে সাসপেন্সিভ ভেটো বলা হয়ে থাকে। তবে অর্থ বিলের ক্ষেত্রে, অর্থাৎ মানি বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়েই লোকসভায় যেহেতু পেশ করা হয় অর্থ বিলকে, তাহলে সেই ক্ষেত্রে
তাই তিনি এটা আর ফেরত পাঠাতে পারেন না। অর্থ বিল একবার সংসদ থেকে পেশ হয়ে গেলে রাষ্ট্রপতিকে তাতে সম্মতি জানাতে হবে। কেন সম্মতি জানাতেই হবে? কেন অর্থ বিল কি হয়, লোকসভায় পেশ করার আগেই রাষ্ট্রপতির সম্মতিটা নেওয়া হয়ে থাকে। ওকে, তো এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন বিল রাষ্ট্রপতি ফেরত পাঠাতে পারে না পুনর্বিবেচনার জন্য। অর্থ বিলের ধারা 110 নম্বর ধারা। 16 নম্বর প্রশ্ন, সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন? নিচের কোন সম্রাট সুদর্শন বাঁধ মেরামত করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রুদ্রদমন। এখান থেকে মনে রাখবে, এই যে সুদর্শন বাঁধ নির্মাণ করেন কে? নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথম মেরামত করেন কে? তিনি হচ্ছেন স্কন্দগুপ্ত। আর এই রুদ্রদমন তিনি হচ্ছেন দ্বিতীয় মেরামত করেন। ওকে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেরই পারা উচিত। সঠিক উত্তর হবে অপশন বি, চৌরি চৌরা। চৌরি চৌরার ঘটনা ঘটেছিল 1922 সালের 4 ফেব্রুয়ারি, যেখানে 21 জন কনস্টেবল প্লাস একজন হচ্ছে কি এসআই, টোটাল 22 জন পুলিশ কর্মীকে একটি থানার মধ্যে আটকে রেখে আর আগুন লাগিয়ে দেওয়া হয় এবং এই 22 জনই মারা যান। এবং এই হিংসাত্মক ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। দেখো ডিটেলসে, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে এবং বন্ধ হয়ে যায় 1922 সালে। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতে গান্ধীজির প্রথম আইন অমান্য আন্দোলন। আর 1928 সালের সর্দার বল্লভভাই প্যাটেল বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জওহরলাল নেহেরু। এই ভারত শাসন আইন কত সালে আসে? 1935 সালে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ উপাধি দিয়েছিল তার নিচের কোন অবদানের জন্য? সঠিক উত্তর হবে অপশন এ, বোয়ার যুদ্ধে অবদানের জন্য। একটু ডিটেলস দেখবো। দেখো, দক্ষিণ আফ্রিকায় বোয়ার যুদ্ধ চলেছিল 1899 থেকে 1902 সাল পর্যন্ত এবং এই যুদ্ধ চলাকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে তার মানবিক অবদানের স্বীকৃতি স্বরূপ 1915 সালে লর্ড হার্ডিঞ্জ তাকে এই উপাধি দিয়ে থাকেন। ঠিক আছে, এই কাইজারি হিন্দ। যদিও 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি এই কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। 20 নম্বর প্রশ্ন, কোন ফাইবারকে রিজেনারেটেড ফাইবার বলা হয়ে থাকে? আজকের ক্লাসের প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর, চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্নই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রেয়ন। ঠিক আছে, রেয়নকে রিজেনারেটেড ফাইবার বলা হয়ে থাকে এবং রেয়ন হচ্ছে প্রাকৃতিক সেলুলোজ। ঠিক আছে, প্রাকৃতিক সেলুলোজ থেকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। ঠিক আছে, এটা মুছে দিলাম। 21 নম্বর প্রশ্ন, সমাজ উন্নয়ন কর্মসূচি অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আরম্ভ হয় কত সালে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 1952 সালে। অর্থাৎ প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সময়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কত ছিল? 1951 থেকে কত 56 পর্যন্ত।
নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, রাগ ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন হরমোন পরিমাণে রক্তে বেড়ে যায়? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাড্রিনালিন। দেখো ডিটেলসে, অ্যাড্রিনালিন হরমোনকে মানবদেহের জরুরিকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন এবং ফাইট অর ফ্লাইট হরমোন বলা হয়ে থাকে। আচ্ছা, ইনসুলিন হরমোনের অভাবে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। থাইরক্সিন হরমোনের অভাবে গলগণ্ড বা গয়টা রোগ হয়। আর এসটিএইচ, ঠিক আছে, সোমাটোট্রপিক হরমোন এর অভাবে বামনত্ব, এবং যদি আধিক্য হয়ে যায় তাহলে অতিকায়ত্ব হয়ে থাকে, অর্থাৎ বামন হয়ে যাবে যদি কম হয়ে যায়, আর বেশি হয়ে গেলে খুব লম্বা হয়ে যাবে। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, ডেমিকাস কার রাজসভায় এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিন্দুসারের রাজসভায় ডেমিকাস এসেছিলেন। ডেমিকাস কার দূত হয়ে এসেছিলেন? প্রথম অ্যান্টিওকাস, অ্যান্টিওকাসের দূত হিসাবে এসেছিলেন। দেখো, মেগাস্থেনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। চীনা পরিব্রাজক ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায়। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। এবং মরক্কো থেকে ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। বিভিন্ন বিদেশি পর্যটক কাদের সময় এসেছিল একটু দেখে নিলাম। 24 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধর্মপাল। দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। আর অদন্তপুরী বিহার প্রতিষ্ঠা করেছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। 25 নম্বর প্রশ্ন, 15ই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু নামে পরিচিত, বাংলাদেশের জাতির জনক। তাকে হত্যা করা হয়েছিল সপরিবারে। দেখো ডিটেলসে, ভারত স্বাধীনতা দিবস লাভ করে 15ই আগস্ট, এবং ভারতের স্বাধীনতা দিবস ছাড়াও 15ই আগস্ট দক্ষিণ কোরিয়া, কঙ্গো এবং বাহারিন স্বাধীনতা লাভ করেছিল। মহাত্মা গান্ধীকে 1948 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডসে হত্যা করেছিল, এবং এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়। আর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে 1991 সালের 21শে মে এলটিটিই জঙ্গিরা হত্যা করে। ঠিক আছে, এবং এই দিনটিকে কি পালন করা হয়ে থাকে? অ্যান্টি টেররিজম ডে, অ্যান্টি টেরোরিজম ডে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, 8 অক্সিজেন 17 এর নিউক্লিয়াসে কতগুলো প্রোটন এবং নিউট্রন রয়েছে? এইভাবে লেখা হয়, ঠিক আছে, কতগুলো প্রোটন এবং নিউট্রন রয়েছে। নিচের যে সংখ্যাটা সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন হয়ে গেল 8টা। আর এটা হচ্ছে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা 17 মাইনাস 18, তাহলে উত্তর কত হয়ে যাবে? উত্তর এখান থেকে হয়ে যাবে 9। নিউটন সংখ্যা কত? 9টি। তাহলে উত্তর হয়ে যাবে অপশনটি যথাক্রমে 8 এবং 9। 27 নম্বর প্রশ্ন, NH4Cl এ কোন ধরনের বন্ড দেখা যায়? NH4Cl, সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি। NH4Cl এর মধ্যে আয়নিক বন্ড রয়েছে, কোভ্যালেন্ট বন্ড রয়েছে এবং কোঅর্ডিনেট বন্ড, তিনটে বন্ডই রয়েছে। পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে কোন মৌলের মধ্যে বা কোন যৌগের মধ্যে তিনটি বন্ডই উপস্থিত রয়েছে। সঠিক উত্তর হবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। 28 নম্বর প্রশ্ন, ডান্ডি অভিযানে গান্ধীজির সাথে আর কতজন স্বেচ্ছাসেবী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, 78 জন। দেখো, 1930 সালের 22শে মার্চ গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামী নিয়ে ঐতিহাসিক ডান্ডি মার্চ শুরু করেন, এবং 6 এপ্রিল তারা ডান্ডি পৌঁছে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে ব্রিটিশদের লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট শুরু করেন।
তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। 1885 সালে বোম্বেতে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি যোগদান করেছিলেন। আর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালের 8ই আগস্ট। 29 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? প্রশ্ন দেখবে, উত্তর করবে, সঠিক উত্তর হবে অপশন সি, জি শঙ্কর কুরুপ। ডিটেলসে দেখো, জি শঙ্কর কুরুপ 1965 সালে মালয়ালম ভাষায় কাব্যগ্রন্থ ওটাক্কুঝাল এর জন্য তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। এটি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম মহিলা হলেন বাঙালি লেখিকা আশাপূর্ণা দেবী। 1976 সালে তার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য পেয়েছিলেন। আর প্রথম বাঙালি হিসাবে এই পুরস্কার পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে গণদেবতা উপন্যাসের জন্য। আর অমিতাভ ঘোষ 2018 সালে প্রথম ইংরেজি ভাষার লেখক হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 30 নম্বর প্রশ্ন, বাচ্চাদের ভিটামিন এ খাওয়ানো হয় কিসের জন্য? সঠিক উত্তর হবে অপশন বি, রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য। ঠিক আছে, ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। বহুবার পরীক্ষাতে এসেছে। দেখো ডিটেলসে, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর অভাবে চোখের রাতকানা এবং জেরপ্থ্যালমিয়া রোগ হয়। শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করতে ভিটামিন ডি অর্থাৎ ক্যালসিফেরল দেওয়া হয়। বেরি রোগ ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনের অভাবে হয়। স্কারভি রোগ হয় ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে। এটি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া প্রতিরোধ করে। 31 নম্বর প্রশ্ন, অস্টিগমাটিজম সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। দেখো চোখের আরো কিছু রোগ আমরা দেখব। নিকট দৃষ্টিদোষ অর্থাৎ মায়োপিয়া, এটি সংশোধনের জন্য অবতল অর্থাৎ কনকেভ লেন্স ব্যবহার করা হয়। আর ঠিক এর উল্টো দূরদৃষ্টি দোষ অর্থাৎ হাইপার মেট্রোপিয়া বলা হয়ে থাকে, সেটি সংশোধনের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর চার্লসে পরে বলি আমরা চোখের, যেটা ইংরেজিতে বলা হয় প্রেস বায়োপিয়া, এটি সংশোধনের জন্য বাইফোকাল লেন্স ব্যবহৃত হয়। তো এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। 32 নম্বর প্রশ্ন, আকবরের আদালতে সব থেকে বিখ্যাত হিন্দি কবি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আব্দুর রহিম খানি খান্না। দেখো, আবুল ফজল আকবরের জীবনী আকবরনামা এবং আইনি আকবরী রচনা করেছিলেন। সম্রাট আকবর 1582 সালে দিন ই ইলাহি নামক নতুন একটি ধর্ম মত প্রবর্তন করেন। তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখলাম। 33 নম্বর প্রশ্ন, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। দেখো, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম 2004 সালের 14 নভেম্বর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের সব থেকে পিছিয়ে পড়া 150টি জেলায় চালু হয়। দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল 2002 থেকে 2007 এবং এটা চালু হয় ফুড প্রোগ্রাম 2004 সালে। পরবর্তীতে 2006 সালে এই প্রকল্পটি MGNREGA বা 100 দিনের কাজ বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের সাথে মিশে যায়। 34 নম্বর প্রশ্ন, কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নর্মদা নদীর ওপর। 36 নম্বর প্রশ্ন, স্কুল ইন্সপেক্টর ক্লাসে যখন ডিকটেশন দিচ্ছিলেন তখন গান্ধীজি কোন বানানটি ভুল লিখেছিলেন বা ভুল করেছিলেন? একটু আনকমন প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কেটেল বানানটি তিনি ভুল লিখেছিলেন। দেখো ডিটেলসে, গান্ধীজি তার আত্মজীবনীতে এই ঘটনাটির উল্লেখ করেছেন। প্রথম বর্ষে পড়াশোনায় ইন্সপেক্টর গাইস ক্লাসে এলে তিনি কেটেল বানানটি ভুল লিখেছিলেন। গান্ধীজির আত্মজীবনীর নাম দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস অ্যান্ড ট্রুথ। গান্ধীজি 1893 সালে দক্ষিণ আফ্রিকায় যান এবং 1915 সালের 9 জানুয়ারি ভারতে ফিরে আসেন। এবং এই দিনটি অর্থাৎ এই 9 জানুয়ারি
ভারতে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে বর্তমানে পালন করা হয়ে থাকে? গান্ধীজির রাজনৈতিক গুরুর নাম কি ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। 37, নেল পালিশ রিমুভারে কি থাকে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, নেল পালিশ রিমুভারে থাকে অপশন সি, অ্যাসিটোন। 38, রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কোন সদস্যকে বরখাস্ত করতে পারেন? রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কোন সদস্যকে বরখাস্ত করতে পারেন নিচের কোনটির ক্ষেত্রে? চারটি অপশন, নিচের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে, লোকসভার স্পিকারের সাথে আলোচনা করে, প্রধানমন্ত্রী সুপারিশে, নাকি উপরোক্ত সবকটি ক্ষেত্রেই? সঠিক উত্তর হবে শুধুমাত্র অপশন সি, প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কোন সদস্যকে বরখাস্ত করতে পারেন। 39, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? দেখো এখানে কি বলেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, ভোপাল। তোমরা অনেকেই জানি দেরাদুন উত্তর করেছো, কিন্তু দেরাদুনে কি রয়েছে? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। দুটো কিন্তু আলাদা আলাদা সংস্থা। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ কত? তো পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ অপশন বি, 34%। অ্যালবেডো কি? দেখো সূর্য থেকে আগত সৌর বিকিরণের যে অংশ মেঘ, ধূলিকণা বা বরফ দ্বারা প্রতিফলিত হয়ে সরাসরি আবার মহাশূন্যে ফিরে যায় তাকে পৃথিবীর অ্যালবেডো বলে, এবং এটা হচ্ছে প্রায় 30 থেকে 34%। মূলত এটা 34%ই ধরা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর ছিল। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো প্রত্যেকে, তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 5, সেখানে যুক্ত হয়ে যাও, সাথে পুলিশের ব্যাচেও যুক্ত হয়ে যাও। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা এই ব্যাচ কোর্সগুলোতে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলে সেই টপিকের উপর থেকে প্রচুর প্রশ্ন উত্তর সহ মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়াল এবং স্ট্র্যাটেজির মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস রাখো নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।